হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো মাঝে মধ্যে একটু আধটু সমস্যা হতেই পারে, ঠিক আছে, আমি আগে থেকে জানিয়ে রাখলাম, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক প্রথমে তো ইউজ করছি, আর দ্বিতীয়ত হচ্ছে ওবিএস কানেক্ট হচ্ছে না, স্ক্রিন প্রেজেন্টেশন দেওয়া আছে। তো দেখা যাক কিভাবে কি হয়, কারণ রেকর্ডিং করতে পারছি না এটা ক্লাসটা। তো তোমরা যদি কেউ কারো যদি রেকর্ডিং অপশন অন থাকে, তো চাইলে একটু রেকর্ডিংটা অন করে রাখো, আমাকে পরে পাঠিয়ে দিও। স্যার বলছি যে আমার কিছু প্রশ্ন ছিল, আমি তাহলে আপনার পড়ানোর পর বলবো? হ্যাঁ, একটু পড়ানোর পরে বলে দিও। আচ্ছা আচ্ছা নাহলে স্যার, ঠিক আছে। নাহলে আমাকে মেসেজ করে দিও, আমি তোমার সঙ্গে কথা বলে নেবো পরে। আচ্ছা স্যার, ঠিক যে আছে। কারো যার যার সমস্যা থাকবে আমাকে কি করতে পারো, সবার প্রথম মেসেজ করে দিও, দিয়ে কিংবা আমাকে একবার কল করে জেনে নিও। ক্লাসে শুধু শুধু টাইম নষ্ট করে আপনি, আর এমনিতেই আমি আজকে অফিসে আছি, বাড়িতে থাকলে তাও হয়তো অনেকটা সময় দিয়ে করাতে পারতাম। তো অফিস থেকে আমি ক্লাসটা নিচ্ছি, তো যার জন্য হয়তো খুব বেশি সময় নষ্ট করাটা ঠিক নয়। আচ্ছা, আজকে আমাদের করার কথা ছিল কি, সেটা হচ্ছে তিমির হননের গান। কার লেখা? জীবনানন্দ জীবনানন্দ দাশ। দাশ। জীবনানন্দ দাশের এই তিমির হননের গান, এই কবিতাটা, মানে দেখো, জীবনানন্দ দাশ সম্পর্কে তোমাদেরকে জানাতে হবে না, আমরা ছোট থেকে জীবনানন্দ দাশের কবিতা আমরা পড়ে এসেছি। এবার বিষয়টা হচ্ছে আমাদের জায়গাটা কোন জায়গা বোঝার, হচ্ছে কোন প্রেক্ষাপটে কবি এই কবিতাটা লিখছেন। যতক্ষণ না আমরা প্রেক্ষাপট ভালো করে বুঝতে পারবো, যতক্ষণ আমরা জানতে পারবো যে কবি কেন এই কবিতাটা লিখতে গেলেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কেউ কবির এই কবিতা, মানে কবির এই কবিতার অর্থ নিজেকে আয়ত্ত করতে পারবো না। আর এই পরীক্ষায় মানে এই কবিতা থেকে প্রতিটা লাইন ধরে ধরে প্রশ্ন আসার চান্স আছে, মানে এত তো প্রশ্ন আসবে না, প্রশ্ন তো তোমাদেরকে দুটোই দেওয়া হবে, কিন্তু বিষয় হচ্ছে লাইনগুলো এমন সুন্দর করে সাজানো, জীবনানন্দ দাশের লেখার লাইনগুলো, যেটাতে প্রত্যেকটাই মনে হচ্ছে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই লাইনটা থেকেই মনে হয় প্রশ্ন হবে। অর্থাৎ প্রতিটা লাইন সমানভাবে গুরুত্বপূর্ণ, মানে এমন নয় এই লাইনটা স্যার খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে হয় প্রশ্ন আসতে পারে, না, প্রতিটা লাইন জীবনানন্দ দাশের খুব ইম্পর্টেন্ট। যার জন্য কি হচ্ছে, যার জন্য এই কবিতাটা বোঝার আগে তার আক্ষরিক অর্থ, এই কবিতার প্রেক্ষাপট, এবং কোন পরিস্থিতির প্রেক্ষাপটের পাশাপাশি তিনি যে লিখছেন কোন মানসিকতার ভিত্তিতে লিখছেন, এগুলো ডালে তো দিতে সবটাই হবে। কিন্তু আমাদের জানা অত্যাবশ্যক। এর পাশাপাশি এটা তেল জীবনানন্দ দাশ ভাজা সম্পর্কে রাখুন বলার কেন নেই, তোমরা বলতো? ছোট থেকে পড়ে এসছো, আমি তার জন্য সবজিটা কবি খাবো। পরিচিতিতে আর যাচ্ছি না। তিমির হননের গান কেনই নামটা করা হলো সেটা হয়তো আমরা আলোচনা করব। সাধারণত আমরা একটা ছোট্ট জিনিস জেনে নিই শুরু করার আগে, সেটা হচ্ছে তিমির মানে কি? অন্ধকার। অন্ধকার। তিমির তিমির মানে হচ্ছে অন্ধকার। এটা আমি একটু লেখার চেষ্টা করছি, লেখা যায় কিনা একটু দেখে নিই। তিমির মানে, না মাউসে হবে না, ঠিক আছে, মাউসে হবে না, ঠিক আছে, চলো। তো তিমির হন মানে, আচ্ছা কেউ রেকর্ডিং করছিস কি তোরা? না স্যার। না। আচ্ছা পাপিয়া, তো রেকর্ডিং হয় না? হ্যাঁ। একটু তুই রেকর্ডিং করবি তো, তোর কাছ থেকে আমি নিয়ে নেবো। ওকে। ঠিক আছে। তো যেটা বলার সেটা কি, সেটা হচ্ছে সবার প্রথম আমরা বললাম যে তিমির কথার অর্থ কি, না তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। হনন মানে কি? হনন মানে হচ্ছে হত্যা করা, আর গান মানে সঙ্গীত। তাহলে যে সঙ্গীতের মাধ্যমে অন্ধকারকে হত্যা করে আলোর দিকে নিয়ে যাবে, বা অন্ধকারকে ধ্বংস করে আলোর দিকে নিয়ে যাবে, সেই গানকে আমরা তিমির হননের গান বলবো, বা সেই সঙ্গীতকে আমরা তিমির হননের সঙ্গীত বলবো। বোঝা গেল? তাহলে স্যার কি এমন অন্ধকার, আর কোন অন্ধকার কথা বলছেন? রাত্রি হলে তো আবার পরের দিন সকাল হয়ে যাবে, তাহলে অন্ধকারকে আবার মারার কি প্রয়োজন হয়? এখানে জীবনানন্দ দাশ সেই অন্ধকারের কথা বলেননি, এখানে জীবনানন্দ দাশ আমাদের জীবনের সেই অন্ধকারের কথা বলেছেন, সেই সত্যতার কথা বলেছেন, যেই সত্যতা, বা যেই সত্যতা কি হচ্ছে, যেই সত্যটা সব জায়গায় মানুষকে, মানে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যেমন কিছু আমরা রাষ্ট্রবিজ্ঞান যখন পড়াই, আমরা উদারনীতিবাদ পড়িয়েছিলাম, যেখানে কি বলেছিলাম যে উদারনীতিবাদের ফলে পুঁজিপতিরা কি করছে, ধীরে 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 সমস্ত কিছুকে আয়ত্ত করে নিচ্ছে, সমস্ত কিছু নিজে পুঁজিবান হয়ে যাচ্ছে, আর মানুষকে শোষণ করে নিচ্ছে। এই শোষণের ফলে সমাজের মধ্যে ধনী দরিদ্রের একটা যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা তৈরি হচ্ছে, হচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আমি তাহলে প্রথম এই তেল বিষয়টা হচ্ছে তাকে কবি এখানে অন্ধকার বলে দেখাতে চাইছেন, এবং পরবর্তী সময় সেই অন্ধকার থেকে বেরোনোর জন্য কবির এই কবিতা লেখা। এটার উৎস কি? এটার উৎস হচ্ছে তিমির হননের গানটি প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায়। পত্রিকার নাম কি ছিল? পত্রিকার নাম হচ্ছে কবিতা। আর কার সম্পাদিত, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকায়। কবিতার যে সংকলনের নাম, মানে যেটা থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি, সেটা হচ্ছে সাতটি তারার তিমির।
সাতটি তারার তিমির, তিমির মানে অন্ধকার, সাতটি তারা মানে এমন কিছু সাতটি তারার কথা বলেছে যে তারা মানে অন্ধকারের সাতটি তারা। যাই হোক, নামটা কি সংকলন, সেটা হচ্ছে সাতটি তারার তিমির। এই সাতটি তারার তিমির প্রথম প্রকাশিত হয়েছিল কবে? প্রথম প্রকাশিত হয়েছে 1948-এ। এবং এই কবিতাটি কবে প্রকাশিত হয়েছিল? এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1350 বঙ্গাব্দে পৌষ মাসে। ক্লিয়ার হলো? বুঝাতে পারলাম? হ্যাঁ এবার স্যার। বিষয় হচ্ছে স্যার কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল? তোরা এখানে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট কতজন আছো? আমি আচ্ছা। আছি স্যার। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের আমি অনেকে আছি। আছে। ঠিক আমি আছে, আছি। ঠিক আছে, বেশ, রাষ্ট্রবিজ্ঞানের অনেকে আছিস এবং হয়তো রাষ্ট্রবিজ্ঞান ছেড়ে ইতিহাসেরও অনেকে আছিস। তো হ্যাঁ স্যার। রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস নিয়ে বা বাদ বাকি যারা থাকলো, যাদের রাষ্ট্রবিজ্ঞানও নেই, ইতিহাসও নেই, সায়েন্সে পড়ে, তারাও হয়তো সবাই জানে যে ভারতবর্ষে এক সময় কি হয়েছিল। এক সময় এক বেশ বিশাল দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, যাকে আমরা 76-এর মন্বন্তর বলি। এছাড়াও আরো একটা জিনিস জানি যে ভারতবর্ষ যখন ইংরেজদের অধীনে ছিল, সেই সময় পরপর যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর ফলে ভারতবর্ষের কি পরিস্থিতি তৈরি হয়েছিল সবাই জানি তো আমরা। জানি তো, না কারো জানা নেই? আচ্ছা, সঞ্চিতা কিছু বলবি? সঞ্চিতা কিছু বলবি? না স্যার। একটু আচ্ছা বেশ, হ্যান্ড রেজ করা আছে, আমি হ্যান্ড দুজনেরই তাহলে হ্যান্ড করে দিলাম। লাস্টে যে বলবি আমি শুনে নেবো, হ্যাঁ ঠিক আছে, এখন ছেড়ে দে। ঠিক আছে, তাহলে এইটা আমরা সবাই জানি। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918। আচ্ছা, যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের, তার জন্য তোকে একটু ছোট্ট করে একটু রাষ্ট্রবিজ্ঞানের গল্প শুনে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। এই সময় যে ভয়াবহতা, এই সময় যে মানে মর্মান্তিক দৃশ্য মানুষ দেখেছিল, মানুষ কেউ চায়নি যে পরবর্তী সময় কি হয়, পরবর্তী সময় এই ধরনের কোনো বিশ্বযুদ্ধ তৈরি হোক। তার জন্য মানুষ চেয়েছিল শান্তি, মানুষ চেয়েছিল সহযোগিতা, মানুষ চেয়েছিল রাষ্ট্রের মাধ্যমে সকল মানুষ কি হবে, সকল মানুষ নিজেদের সঙ্গে সুসম্পর্ক বজায় করে চলবে, যাতে এই ধরনের পরবর্তী সময় কোন রকম যুদ্ধ না হয়। তার জন্য এরকম আন্তর্জাতিক সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি ঘটলো, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ঘটলো। এবং এই বিষয়টা যাতে এরকম ধরনের মর্মান্তিক ঘটনা যুদ্ধ না হয়, তার জন্য তৈরি হলো কি জাতিসংঘ। তার জন্য কি তৈরি হয়েছিল? জাতিসংঘ। মানে জাতিসংঘ বলতে কোনটা বলতো? ইউএন এর নাই, ইউএন এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। তো জাতিসংঘ তৈরি হয়েছিল ইউএন এর সবার প্রথমে জাতিসংঘ তৈরি হয়েছিল। এবং এই জাতিসংঘ এরা কিন্তু সেইভাবে মানে এদের যে সফলতা এতটাও দেখতে পাওয়া যায়নি। কেন দেখতে পাওয়া যায়নি? কারণ যদি জাতিসংঘ ঠিকভাবে সফলতা অর্জন করতো, তাহলে এর পরবর্তী যে বিশ্বযুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। কি হতো না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, একদম না। জাতিসংঘ তৈরি হয়েছিল শান্তির জন্য, কিন্তু শান্তি কায়েম করতে পারেনি, তার নীতি নির্ধারণ ঠিক করে হয়নি, জাতিসংঘ ব্যর্থ হয়েছিল, যার জন্য কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এবং যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে ভয়ে ছিল মানুষজন, অর্থাৎ যে প্রভাব পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তার থেকেও আরো ছাপিয়ে যায়, অর্থাৎ আরো পার করে দেয় এর ধ্বংসলীলা, এর ভয়াবহতা, এর মর্মান্তিক বিষয়, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1900, আমার একটু সমস্যা হচ্ছে, একটু বুঝে নি তোরা, 1939 থেকে 1945 পর্যন্ত। 1939 থেকে 1945। এই যে সময়ের যে মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক বিষয়, এর প্রভাব শুধুমাত্র যেই দেশগুলোর মধ্যে হয়েছিল তাদের মধ্যে নয়, এই দেশগুলো যে এছাড়াও প্রত্যক্ষ যে দেশ, মানে প্রত্যক্ষভাবে তো দেশগুলো ছিল, এছাড়া পরোক্ষ যে দেশগুলো ছিল তাদের মধ্যেও কিন্তু এর ভয়াবহতা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে, তার এর প্রভাব তারাও খুবভাবে জর্জরিত হয়ে যায়। যেমন যদি বিশেষ করে বলি তৃতীয় বিশ্বযুদ্ধ, মানে তৃতীয় বিশ্বের দেশগুলো। তৃতীয় বিশ্বযুদ্ধের দেশ বলতে কোনগুলো? সেই সময় সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, যারা এই যে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, যেখানে দুটি প্রধান জোট ছিল, সেই দুটি জোটের কোনো জোটে না গিয়ে একদম এককভাবে তারা বসবাস করতো, অর্থাৎ নিজে থেকে তারা একদম স্বাধীনভাবে থাকতো, কোনো জোটের সঙ্গ দিত না। অর্থাৎ কারণ তারা সেই মাত্র সবেমাত্র স্বাধীনতা পেয়েছে, তারা যদি এই জোটের মধ্যে জুটে যায়, তাহলে তো তাদের যে আর্থিক অবস্থা, তাদের যে রাজনৈতিক অবস্থা, তাদের যে দেশের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। যার জন্য তারা কোনো জোটে না গিয়ে একদম নিরপেক্ষভাবে থাকে। তা সেই দেশগুলোকে আমরা, যেমন আমরা শুনেছি, যেমন জোট নিরপেক্ষ নাম শুনেছি আমরা,
তো সেই দেশগুলোকে আমরা তৃতীয় বিশ্বের দেশ বলবো। তো সেই তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু প্রভাব থেকে বাদ যায়নি, তাদেরও অবস্থা খুব খারাপ। এবং এই তৃতীয় বিশ্ব দেশগুলোর মধ্যে বা জোট নিরপেক্ষ যে দেশগুলো ছিল তাদের মধ্যে থেকে সব থেকে প্রধান ছিল ভারতবর্ষ ছিল। এবং সেই ভারতবর্ষেরও কিন্তু অবস্থা এই বিশ্বযুদ্ধগুলোর জন্য খুব শোচনীয় হয়ে যায়। এখান পর্যন্ত তাও ঠিক ছিল, এ পর্যন্ত মেনে নেওয়া যেত। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো তাতে কিন্তু আরো বেশি ভারতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মর্মান্তিক হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে ওই যে 50-এর মন্বন্তর, বা যেটাকে আমরা দুর্ভিক্ষের মন্বন্তর বলি। এই সময় কি হয়েছিল? এই দুর্ভিক্ষের মর্মন্তরে বা এই 50-এর মর্মন্তরে মানুষজনের মধ্যে মানে খাদ্য ছিল না, বস্ত্র ছিল না, বাসস্থান ছিল না, সমস্ত কিছুর দিকে যেন চতুর্দিকে যেন অন্ধকার। মানুষ কিভাবে বাঁচবে খুঁজে পাচ্ছিল না। মানুষ খাওয়ারের জন্য এখানে এখানে ছুটে বেড়াচ্ছিল, ডাস্টবিনে গিয়ে খাওয়ার খুঁজছিল। মানুষ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছিল। মানে এখনো মানে এই জিনিসটা আছে, কিন্তু সেই সময় যে ভিক্ষা চাওয়াটা সেটা একদম মানে মর্মান্তিক। মানুষের পায়ে পড়ে যাচ্ছে শুধু একটু ফ্যানের জন্য। আমরা ভাত রান্নার পরে যে ফ্যানটা ফেলে দিই, সেই ফ্যানটার জন্য কি হয়, মানুষ কি হচ্ছে, মানুষের বাড়ি গিয়ে পায়ে পড়ে যাচ্ছে সেই ফ্যানটি পাওয়ার জন্য। কিন্তু সেই সময় মানুষের মন কি হয়ে গেছিল? মানুষের মন নির্দয় হয়ে গেছিল। মানুষ হয়ে গেছিল নৈতিকহীনতা, মানে নৈতিকতার কোনো বিষয় ছিল না মানুষের মনের মধ্যে। কারণ কে দেখবে? আমিও খেতে পাচ্ছি না, তোরাও খেতে পাচ্ছ না, কোনো কারণে তোরা তোদের ফ্যামিলির জন্য একটু প্রোটেকশন, মানে একটু হয়তো কোনো কারণে সুরক্ষা রেখেছো, যে কোনো কারণে একবেলা অন্তত খেয়ে তোরা বেঁচে থাকতে পারবি। আমি যদি গিয়ে বলি একটু আমাকে সাহায্য দে, আমি যদি গিয়ে বলি একটু আমাকে বাঁচার জন্য অল্প দুটো খেতে দে, তোরা দিবি? কারণ তুই যে অল্প খাবারটা আমাকে দিবি সেটা হলে তোর বাড়ির হয়তো ভাই বোন খাবে, সেটা হলে তোর বাবা মা খাবে, সেটা হলে হয়তো তোর সন্তানরা খাবে, যাই হোক যে থাকুক না কেন, পরিবারের সেই সদস্যটা খেয়ে বেঁচে থাকবে। তাহলে সেই খাবারের ভাগ কি আমাকে কখনো দিবি? কখনোই না। এরকম পরিস্থিতির জন্য কি হয়, এরকম পরিস্থিতির জন্য একদম মর্মান্তিক বিষয় তৈরি হয়ে যায়, মানুষের মধ্যে নৈতিকতা চলে যায়, মানুষের মধ্যে শৃঙ্খলা বোধ চলে যায়। মানে কে শৃঙ্খলা বোধের মধ্যে থাকবে, কে নিয়ম নীতির মধ্যে থাকবে, যেখানে মানুষ খেয়ে বেঁচে থাকতে পারছে না। তাহলে এই পরিস্থিতিতে, এই পরিপ্রেক্ষিতে যে অন্ধকারের সৃষ্টি হয়েছিল মানে চতুর্দিকে, সেই অন্ধকারের বিষয়টার কবিদের মনটাকে কিন্তু আর আটকে রাখতে পারেনি, কবিদেরকে চুপ রাখতে পারেনি। তার জন্য বিশেষ করে জীবনানন্দ দাশকে আর চুপ রাখতে পারেনি। সেই জন্য জীবনানন্দ দাশ সে কি করলেন, এই তিমিরকে হনন করার জন্য, এই অন্ধকারকে ধ্বংস করে নতুন দিশার আলো আনার জন্য তিনি লিখে ফেললেন এই আকাশে 7টি তারার যে মানে কবিতা সংকলন, সেই কবিতা সংকলন, যার মধ্যে একটি কবিতা ছিল তিমির হননের গান। এর প্রেক্ষাপটটা আমরা কিভাবে একটু পড়বো, একটু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। দেখ এখানে কি লিখেছি। কবি জীবনানন্দ দাশ তিমির হননের গান কবিতাটি রচনা করেছেন 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে পৌষ মাসে। অর্থাৎ বাংলার সেই সময় কি হচ্ছিল, অর্থাৎ সেই সময় বাংলার মর্মান্তিক দুর্ভিক্ষের পটভূমিতে রচিত হয়েছে তার এই কবিতাটি। বাংলার দুর্ভিক্ষের পটভূমিতে, অর্থাৎ সেই সময় কি বললাম যে দুর্ভিক্ষ তৈরি হয়ে গেছে। কিসের জন্য সেই দুর্ভিক্ষ? একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, অন্যদিকে কি 50-এর প্রাণঘাতী মর্মন্তর বাংলার জনজীবনকে ডেকে এনেছিল এক ভয়ানক সংকট, এক অন্ধকারময় জীবন। মানুষের মনে ছিল না কোনো শান্তি, ছিল না আগামী দিনের ভালো থাকার কোনো আশ্বাস। যে আজ খেতে পাচ্ছে নি, এমনটা নয় যে আজকে খেতে পাচ্ছে না কালকে কোনো কারণে খাবার পেয়ে যাব, সেটাও ছিল না। তাদের মনের মধ্যে শান্তি নেই, তাদের মনের মধ্যে চিন্তা চলে এসছে, মানুষ না খেতে খেয়ে মারা যাচ্ছে, এবং পরবর্তী দিনে যে ভালো থাকবে সেটুকু আশ্বাসও তাদের মধ্যে নেই। যুদ্ধ একদিকে, অপরদিকে দুর্ভিক্ষ, এই দুয়ের শুধু মানুষের প্রাণকে কেড়ে নেয়নি, ধ্বংস করেছিল মানসিক আশা ভরসার যে জায়গা সেগুলোকেও। তাহলে শুধু যে একদিকে ধ্বংস আর একদিকে দুর্ভিক্ষ, এই দুটো বিষয় মানে যুদ্ধ দুর্ভিক্ষ দুটো মানুষ শুধু মানুষকে মেরে ফেলছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে এমনটা নয়। মানুষের যে বেঁচে থাকার জন্য যে আশা, মানুষের বেঁচে থাকার যে শক্তি, সবটুকুকে ধ্বংস করে শেষ করে দিয়েছিল। একদিকে মানুষের মৃত্যু মিছিল, অন্যদিকে প্রাকৃতিক ও ব্যবহারিক সম্পদের বিনাশ, বাংলার আকাশ অন্ধকারে ঢাকা। তাহলে একদিকে কি হচ্ছে, একদিকে যে যুদ্ধের ফলে প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, ব্যবহারিক সম্পদ নষ্ট হচ্ছে, অপরদিকে কি হচ্ছে, বাংলার আকাশ চতুর্দিক অন্ধকার। মানে অন্ধকার কেন? কারণ মানুষ খেতে পাচ্ছে না, মানুষ বাঁচার জন্য আশা পাচ্ছে না, তার জন্য এক অন্ধকার পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন তামাশাচ্ছন্ন, মানে এরকম একটা তামাশাচ্ছন্ন প্রেক্ষাপটে কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন তার তিমির হননের গান নামক কবিতাটি। এখান থেকে কারো প্রশ্ন, কারো কোনো ডাউট? ঠিক না আছে, স্যার। ওকে, তো নেক্সট যাচ্ছি।
হ্যাঁ স্যার। এবার আমরা কি করব, আমরা প্রেক্ষাপট বুঝতে পারলাম কবি কি কেন লিখেছেন এই কবিতাটি, এই মর্মান্তিক বিষয় সম্পর্কে জানিয়েছেন। এবার জানবো এই মর্মান্তিক বিষয় থেকে বেরিয়ে আসার জন্য কবিতায় কি এমন লিখেছেন, কি এমন বিষয় আলোচনা করেছেন, তার অর্থগুলো জানবো, অর্থাৎ কবিতার ভাষাগুলো আমরা জানবো, অর্থাৎ কবিতার ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো। তিমির হননের গানের যে সংজ্ঞা কি বলেছে, পাওয়ার পয়েন্টে হচ্ছে স্যার, এটা পাওয়ার পয়েন্টে হচ্ছে। আচ্ছা, তিমির হননের গানের যে সংজ্ঞা শুরুতে বললেন সেটা একটু বলবেন আরেকবার। সংজ্ঞা কি মানে কোনটা বলতে চাইছো বল, নামটা কেন হয়েছে? যে তিমির মানে হচ্ছে অন্ধকার, হনন মানে ধ্বংস, গান মানে সঙ্গীত। যে সঙ্গীতের দ্বারা এই অন্ধকারকে ধ্বংস করে, অন্ধকারকে নষ্ট করে নতুন আলোর দিশা আনি আমরা, নতুন আলো জাগিয়ে তুলি, সেটাকেই তিমির হননের গান বলবো আমরা। কবির গান, এই কবিতার যে নাম দিয়েছেন, সুন্দর একটা নাম দিয়েছেন, তিমির হননের গান। ঠিক আছে, আশা করলাম এটা বোঝাতে পেরেছি তোদেরকে। এরপরে যদি সমস্যা থাকে আমরা ক্লাসের পরে এবার আলোচনা করে নেবো সবাই মিলে। চল, এবার আমরা কি করব, এবার আমরা লাইন ধরে ধরে একটু লাইনগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। সবার প্রথম কি বলেছেন কবি, এই মানে জীবনানন্দ দাশ যে তার তিমির হননের গান সেখানে শুরু করেছেন এইভাবে, কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে, কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, সে এক ভোরবেলায় শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। অর্থাৎ কোনো হ্রদে মানে কি, কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে। অর্থাৎ এখানে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চেয়েছিলেন কবি। কিরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটা হচ্ছে কবি জানাতে চেয়েছেন যে আমাদের যে জীবনের উৎপত্তি, আমাদের যে জীবনের আবির্ভাব কিভাবে হয়েছিল, যে এককোষী জীব থেকে হয়েছিল, যেটা কোথায়, যে জীবন জন্মটা হয়েছে সেই জল থেকে। অর্থাৎ সেই জল যেমন কোনো হ্রদ, যেমন কোনো নদীর ঢেউ, যেমন কেমন কোনো সমুদ্রের জল, সমস্ত জল কি হয়, জল যদি জলের সঙ্গে মিশে তার কি কোনো ব্যবধান বা মানে বাধা থাকে, তার কি কোনো দেওয়াল থাকে, তার কি কোনো ভেদাভেদ থাকে যে এটা সমুদ্রের জল, এটা নদীর জল, এটা মানে হ্রদের জল, থাকে না? ঠিক সেভাবে আমাদের জীবন পরস্পরের সঙ্গে মিশে গিয়ে তারা কি তৈরি করেছে, এক নতুন জীবনের আবির্ভাব ডেকে এনেছে। অর্থাৎ আমাদের কোনো হ্রদ বা যে কোনো জলাশয় থেকে আমাদের জীবনের আবির্ভাব হয়েছে, এবং সেই জল যেমন ভাবে পরস্পরের সঙ্গে মিশে যেত, আমাদের জীবনের আবির্ভাবও সেভাবে কিন্তু পরস্পরের সঙ্গে মিশে নতুন জীবনের আবির্ভাব হয়েছে। এবং সেটা শুধুমাত্র শুধু এই জলের সঙ্গে মিশে গিয়েই হয়নি, সেটা হয়েছে কি, কোনো এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে। আমরা সবাই জানি সমস্ত শক্তির উৎস কি, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। প্রসঞ্জিৎ কিছু বলবি? হ্যাঁ স্যার, বল। বলছি স্যার, একটা কোশ্চেন আমি পেলাম যে তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, এটা আচ্ছা, আচ্ছা, প্রেক্ষাপট প্রথমেই আলোচনা করলাম এতক্ষণ ধরে, এই তো প্রেক্ষাপট। ঠিক আছে, পরে আবার লাস্টে একবার জিজ্ঞেস করবি, আমি বলে দেবো। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। তাহলে সেই এক শতাব্দীর সূর্যের নিকটে বলতে কি, কোনো এক মানে এই শতাব্দীর কথার অর্থ কোনো নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে না। এই শতাব্দীর সূর্যের নিকট বলছে যে শুধুমাত্র কোনো এক নির্দিষ্ট দিন নয়, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী পর এই সূর্যের আলোর ফলে, সৌরশক্তির ফলে, সূর্যের শক্তির জন্য আমাদের নতুন জীবনের এক আলোড়ন তৈরি হয়েছিল। অর্থাৎ জলের পরস্পরের মিশ্রণ এবং সেখানে সূর্যের আলোর শক্তি, যেই শক্তির ফলে আমাদের নতুন জীবনের উৎস তৈরি হয়েছিল। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, অর্থাৎ হয়তো জীবনকে কি করতে চেয়েছিল, শিখে নিতে চেয়েছিল বলতে জীবনের যে এই আলোড়নগুলো থেকে শুরু করে আস্তে আস্তে পরের পর যে আমরা বিবর্তনের দিকে এসেছি, সেই বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, আধুনিক মানুষ হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি, সেই এই পথে আসতে যে বাধা অতিক্রম বা বিভিন্ন যে বিষয়গুলো, ব্যবধানগুলো ছিল বা স্টেপগুলো ছিল, সমস্ত কিছু আমরা কি করেছি, জীবনকে আস্তে আস্তে তারপর থেকে শিখে নিতে চেয়েছিলাম। এবং এখনো পর্যন্ত আমরা কি করি, আমরা কোনো না সবকিছু শিখতে চাই, আমরা শিখতে চাই এবং পুরো সমাজের সঙ্গে বা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। তাহলে প্রথম প্যারাটা ক্লিয়ার হলো সকলের? এই প্যারা থেকে কোনো সমস্যা? ওকে, চ নেক্সট পার্টে যাচ্ছি। না স্যার।
ওকে, নেক্সট পার্ট কি আছে? অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারীকে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। তাহলে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে, আকাশের মতো চোখ বলতে আমরা শুধু আকাশ, অ্যাকচুয়ালি আকাশ যে বিষয়টা, এই বিষয়টাকে কি অর্থে ব্যবহার করা হয় বেশি ক্ষেত্রে? আমরা বলি না, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তাহলে আকাশ সবসময় কিসের শিক্ষা দেয়? উদারতার শিক্ষা দেয়, তাই না? তাহলে আকাশের মতো চোখ নিয়ে, অর্থাৎ আমাদের সেই উদার মানসিকতার মতো চোখ নিয়ে আমরা সেখানে, যখন আমরা আগে একদম প্রাচীন দিকে যদি চলে যাই, সেই সময় যখন জীবনে আলোড়ন হয়, মানুষ আস্তে আস্তে বিবর্তন হচ্ছে, সেই সময় তাদের কোনো ভেদাভেদ ছিল না। তারা জঙ্গলে বসবাস করতো, যা পেত তাই খেত, মানুষের সাথে মিশতো, একে অপরের সঙ্গে কেউ জাত পাত ধর্ম দেখতে যেত না, কেউ উঁচু নিচু দেখতে যেত না, কেউ বর্ণ দেখতে যেত না, কোনো কিছু ভেদাভেদ ছিল না তাদের মধ্যে। সবাই নিজেদের মধ্যে কি হয়েছে, একে অপরের সঙ্গে সুন্দর করে মিশেছে, খেলেছে, এবং ধীরে 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 আজ বিবর্তনের মাধ্যমে আমাদের মতো এক আধুনিক মানুষ এসে পৌঁছেছে। কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে, আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে সেই জাতপাতের ভেদাভেদ, আমাদের মধ্যে রয়ে গেছে উঁচু নিচু কাস্ট, আমাদের মধ্যে রয়ে গেছে আর্থিক অর্থাৎ পুঁজিপতি এবং শ্রমিকের ভেদাভেদ। কিন্তু আগে সেই জিনিসটা ছিল না। আমরা সেটা ভাবি না, কত ভালো ছিল তাদের জীবন, বেশ সুন্দর, তারা ফলমূল খেত, ঘুরে বেড়াতো। আমাদেরকে এখন এত এত পড়া করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, মাথায় এক্সট্রা চিন্তা আসছে। আগের মতো থাকলেই খুব ভালো হতো, আমরা ভাবি না? তাহলে আগের মতো জিনিসটাকে আমরা সবাই কি করি, সবাই একটা সুন্দর ভাবে দেখতে চাই, সবার একটা সুন্দর মতো, মানে একটা মনের মধ্যে কল্পনা করে নেই যে তাদের মধ্যে কোনো গ্লানি ছিল না, তাদের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। এই জন্য তার পরের লাইনে কবি বলেছেন, স্মরণীয় উত্তরাধিকারীকে, অর্থাৎ যেই উত্তরাধিকারী থেকে আমরা এসেছি সেই উত্তরাধিকারীকে মনে করে, স্মরণ করে, কোনো গ্লানি নেই ভেবে, কোনো কিছু মানে উম, কি বলবো, কলঙ্ক নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। মানে এত একদিন আমরা সেই বিষয়গুলোকে মানে এখনো পর্যন্ত ভালোবেসে গেছি। সেই রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। এবং সেই সব রীতি, যেই রীতি বলতে কোন রীতি কথা বলা হচ্ছে, যে রীতি আমরা সেই একদিন মানে আকাশের চোখ নিয়ে দেখেছি, তারা খেলেছে, তারা মানে একসঙ্গে, কোনো উত্তরাধিকারী, কোনো গ্লানি নেই। কিন্তু এখন বর্তমানে সেই রীতি আর নেই, মানুষের মধ্যে ভেদাভেদ চলে এসছে। মানুষ কি করছে, মানুষ একে অপরকে শোষণ করছে, এবং যার ফলে তৈরি হয়ে গেছে এক অন্ধকার। এবং সেই অন্ধকারে আলো পাওয়ার জন্য আমরা কি করছি, আমরা তারার দিকে তাকিয়ে আছি। এখানে তারা কেন বললো, এখানে তো কবি চাঁদের কথা বলতে পারতো, রাতে চাঁদের আলো, কিন্তু তারা ব্যবহার করেছে কারণে চাঁদ কিন্তু খুব মানে বেশি দূরে নেই, তারা কিন্তু চাঁদের থেকে আরো অনেক দূরে আছে। এবং চাঁদের আলো আমাদের কাছে এসে পড়লে আমরা কোনো না কোনো দিক থেকে আলোকিত হব, কিন্তু তারার আলোয় কখনো আমরা আলোকিত হই না। আমরা চাঁদের আলোয় আলোকিত হই, পূর্ণিমার সময় চাঁদের আলো চতুর্দিকে কত সুন্দর আলোর মতো থাকে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, কিন্তু তারার আলো কখনো আমাদের কাছে এসে পৌঁছায় না। কিন্তু আমরা এই অন্ধকার পরিস্থিতিতে আমরা ভাবছি তারার দিকে তাকিয়ে আছি, এবং সেই তারার আলো এসে আমার জীবনটাকে আলোকময় করে দেবে। তার জন্য কবি এই জায়গাটাকে এমন ভাবে বোঝাতে চেয়েছেন যে আমরা, সে আসবে না জেনেও আমরা তার অপেক্ষায় আছি, আমরা পাবো না জেনেও সেই জিনিসটার জন্য তাকিয়ে বসে আছি। তো ঠিক সেরকম ভাবে কবি এখানে বলছে যে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। হেমন্তের প্রান্তরের তারার আলোক, অর্থাৎ হেমন্তের প্রান্তরে বলতে হেমন্তের সময় যেভাবে চতুর্দিক কুয়াশায় সাদা থাকে, কিছু দেখতে পাওয়া যায় না, তারা খুঁজতে গেলেও আমরা তারা খুঁজে পাই না আকাশে, তো ঠিক সেরকম বিষয়টা হয়ে গেছে যে হেমন্তের প্রান্তরের তারার আলোক। সেই জের টেনে আজও খেলি, সেই জের টেনে আজও খেলি বলতে আমরা আশায় থাকি সবকিছুতে, আমরা জানি পাবো না, কিন্তু আশায় থাকি এখনো পর্যন্ত। যে ধরে নে, আমি উদাহরণটা দেওয়াটা ঠিক হবে কিনা জানিনি, কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কোনো একটা রাষ্ট্রে, সেখানে কোনো এক সরকার কি হচ্ছে, যে খুব সুন্দরভাবে পরিচালনা করছে, তো খুব ভালো জিনিস। কিন্তু কোনো এক রাষ্ট্রে খুব খারাপ ভাবে পরিচালনা করছে, সেটাও স্বাভাবিক। কিন্তু আমরা এটা কখনো ভাবছি না যে এটা পরিবর্তন করা প্রয়োজন। এরকম পড়াতে হবে। এইভাবে আমরা নিজেদেরকে মানে সময়ের সঙ্গে ঠেলে দিই, আমরা সময়ের নিজের কাজটা নিজে পরিশ্রম করে করি না, যে হ্যাঁ এটা সমাধান করতেই হবে আমাকে আজকে, সেই সমাধান না করে যে হচ্ছে হবে এইভাবে একটা জের টেনে দিই। তো সেটাই বলছে, সেই জের টেনে আজও খেলি, যে যেভাবে চলছে ওভাবেই আছি, ওই অন্ধকারে আছে তো অন্ধকারেই আছি, আলোর দিশা আর খুঁজছি না, সেই জের টেনে আজও খেলি। তাহলে আশা করবো এই প্যারাটাও ক্লিয়ার, করার কোনো সমস্যা নেই। নেক্সট যাচ্ছে। আচ্ছা, সূর্যালোক নেই তবু,
অর্থাৎ সূর্যালোক নেই বলতে ওই যে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার হয়ে আছে আমাদের জীবন। কেন, কোন জীবন অন্ধকার হয়ে আছে? ওই যে চতুর্দিকে না খাওয়া, খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, তার জন্য পুরো জীবন আমাদের কি হয়ে গেছে? জীবন আমাদের হয়ে গেছে অন্ধকার। তার জন্য বলেছে এখানে সূর্যালোক নেই তবু সূর্যালোককে মনোরম মনে হলে হাসি। সূর্যালোক মনোরম মনে হলে হাসি, অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকবো কিনা আমরা জানি না, আমাদের কাছে খাদ্য নেই, বস্ত্র নেই, তাও যদি মনে হয় যে এই দিনটা একদিন না একদিন ঠিক পাল্টাবে, কাল মনে হয় অনেক খাবারটা পাবো, আজকে খাবার পাইনি ঠিক আছে ঘুমিয়ে যাই, কোনো কারণে না খেয়ে ঘুমিয়ে যাব, কালকে মনে হয় সকালে উঠে ঠিক কোথাও না কোথাও খাওয়ার জোগাড় হয়ে যাবে। এই কথাটা ভেবে তারা কি করছে? তারা আনন্দের সঙ্গে ঘুমিয়ে যাচ্ছে, এবং সেই ঘুমোতে গিয়ে কেউ হয়তো মারাও যাচ্ছে। তাহলে সূর্যালোক নেই মানে চতুর্দিক অন্ধকার, আশার আলো নেই। এখানে সূর্যালোক বলতে ধরে নে যে বলতে চাইছে আশার আলো। তাহলে সূর্যালোক নেই তবু কি হয়েছে? সূর্যালোক মনোরম মনে হলে হাসি, অর্থাৎ আশার আলো মজুর কথা যদি মনে হয় তাহলে আমরা কি করি? হাসি। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। অর্থাৎ যেই ভদ্র সাধারণ সমাজ, যারা ভদ্রতার সঙ্গে বাঁচতো, যারা নৈতিকতা নিয়ে বাঁচতো, আজ তারাও চুপচাপ বিষাদের মতো একদম চুপচাপ হয়ে গেছে, তাদের মুখেও আওয়াজ নেই। তারাও যদি কিছু করতে চায় করতে পারবে না, কারণ তাদের কাছেও তো সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান মানে একদম সীমিত। তাদের মধ্যে কোনো কারণে মাথাটুকু বাঁচিয়ে রাখছে, কোনো কারণে একবেলা আছে, পরের হয়তো আরো দুদিনের খাবার মজুদ রেখেছে। তারা যদি এই মানে অসময়টাকে পরিচালনা করার জন্য কোনো না কোনো ভাবে তারা নিজেদের পুঁজিটাকে জমা করে রেখেছে। তারা যদি সাহায্য করতে যায় তাহলে তারাও তো খেতে পাবে না। একটু দেখি কে কি বললো। স্যার এখানে কি বেঁচে থাকার যে নিশ্চয়তা সেটা কি আশার আলো হিসেবে? হ্যাঁ, ওটাই তো বললাম যে এখানে বেঁচে থাকার যে নিশ্চয়তা, অর্থাৎ তারা খাদ্য বস্ত্র পাচ্ছে না কিন্তু ভাবছে যে আজকে পাচ্ছি না, কালকে হয়তো পাবো। দেখ, আজকে হয়তো কোনো কারণে কষ্টটা পার করে দিই, কাল থেকে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কাল কোথাও না কোথাও খাওয়ার জোগাড় হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো। অর্থাৎ আজকে অন্ধকার হলেও কালকে বেঁচে থাকার একটা আশা, সেই আশার আলো এখানে, আলোগুলোকে কথা বলা হচ্ছে এখানে। যাই হোক, তাহলে ভদ্র নম্ররা কি হচ্ছে? ভদ্র নম্ররা, ঠিক আছে, যারা এসএমএস করছো একটু ওয়েট করে যাও, আমি পরে অ্যান্সার দেবো তোদেরকে। সেই ভদ্রলোকরা তারাও চুপচাপ হয়ে আছে, তাদের কাছেও মুখে কোনো আওয়াজ নেই, তারাও নৈতিকতার ক্ষেত্রে তারা এগিয়ে আসতে পারছে না, তারাও তাদের নৈতিকতা দেখাতে পারছে না, সব নৈতিকতা ভেঙে চুরমার হয়ে গেছে সকলের কাছে। তার জন্য কি হচ্ছে? আরো বেশি কালো কালো ছায়া। কেন কালো কালো ছায়া? যেটুকু খাদ্য টাদ্য আছে সেগুলো তারা তো মজুত করে নিচ্ছে পরবর্তী যাতে বেঁচে থাকা যায়। আজকে ধর তোর কাছে টাকা পয়সা আছে, চাল কোথাও নেই, তুই কি করবি? চাল কে পেলো না পেলো, তোর কাছে টাকা আছে, তুই কিনে আগে জমা করে নিবি, যে পরবর্তী সময় তোকে কোনো রকম বেঁচে থাকতে হবে। তার জন্য কি হচ্ছে? আরো বেশি কালো কালো ছায়া তৈরি হয়েছে চতুর্দিকে। নগরখানার অন্ন খেয়ে, নগরখানা মানে কি? লঙ্গরখানা মানে কি? লঙ্গরখানা বলতে সেই জায়গাটাকে বোঝানো হয় যেখানে অসময়ে এই ধরনের কোনো মর্মন্তরের জন্য বা যুদ্ধকালীন পরিস্থিতিতে গরিব সাধারণ মানুষদেরকে কি করা হয়? খাওয়ার দান করা হয়। একদম বিনে পয়সায়, কোনো টাকা পয়সা লাগে না, গরিবদের জন্য খাওয়ার, খিচুড়ি, চাল, এই ধরনের জিনিস কি করা হয়? দান করা হয়। তো সেই লাঙ্গরখানায় অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙ্গিয়ে, মানে যেই নাগরখানায় তারা খাবার খেয়ে বেঁচে আসছে, তা মানুষজন কি হচ্ছে? সাধারণ মানে মধ্যবিত্ত মানুষ যারা, যে কোনো কারণে যাই হোক করে জুটিয়ে নিচ্ছে খাবার, সেই সকল মানুষরা কি ভাবছে? ইস, মানুষগুলো কত কষ্টে না আছে, নাগরখানায় খাওয়ার যাই হোক কোনো রকমে পাচ্ছে তো পাচ্ছে, সেই খাবার তারা ভাগ করে খাচ্ছে, মানুষ কেউ কেউ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কত না কষ্ট, তাই না? এই কষ্টটা তোরাও হয়তো এই কবিতাটা শুনে মনে হচ্ছে সত্যি মানুষরা কত কষ্ট পেয়েছে, কিন্তু তোরা শুধু আহ, মানে কি বলবি, তোরা নিজের একটা তাদের জন্য অনুতৃপ্তি করতে পারছো, তোরা একটা তাদের জন্য একটা কি হচ্ছে একটা মানে ভাবনা ভাবতে পারছো যে সত্যি কত কষ্টে ছিল, তাদের বেদনাটা শুধু তুই মানে যাই হোক বলছু, মনে মনে একটা ভাবছু, কষ্টটা তাদের বুঝতে পারছো, কিন্তু কতটা যে কষ্টে তারা ছিল সেই সময়, সেটা তোরা কিন্তু অনুভব করতে পারবি না যতক্ষণ না সেই জায়গায় তোরা থাকতে পারতিস। একটা না খেতে পেয়ে মারা যাওয়ার যন্ত্রণা অনেক, আমিও বুঝি, তোরাও বুঝো, কিন্তু সেই যন্ত্রণা অনেকের বাইরে গিয়ে, মানে আমরা যে অনেকটা ভাবছি, তারও হিসাব ডিঙ্গিয়ে যে মানুষটা কষ্ট পেয়ে না খেয়ে মারা গেছে সেই শুধু বুঝতে পেরেছে, তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। তার জন্য বলেছে যে মধ্যবিত্ত মানুষের বেদনার হিসাব ডিঙ্গিয়ে, সেই হিসাব আর নেই, আমরা যে হিসাব করছি সেই হিসাবের থেকেও আরো বেশি কষ্ট তাদের।
সেই হিসাব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে। অর্থাৎ তারা কি করছে, তারা গিয়ে নর্দমায় খাওয়ার খুঁজছে, এখানে ওখানে খাওয়ার খুঁজছে, কিন্তু নর্দমায় যখন খাওয়ার পাচ্ছে না, শূন্য, তাহলে সেই নর্দমা থেকে কি করছে, আবার গিয়ে কোথায় উঠছে, ওভারব্রিজে উঠছে, ওভারব্রিজে খাওয়ার খুঁজছে। সে কিন্তু সেই ওভারব্রিজে গিয়েও দেখছে সেখানেও খাওয়ার নেই, সেখানেও শূন্য, ঘুরে আবার তারা কি করছে, নর্দমায় নামছে পুনরায় আবার। তাহলে নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে, অর্থাৎ এক ফুটপাত থেকে আরেক দূরে, অনেক দূরে আরেকটা যে ফুটপাত আছে সেখানে যাচ্ছে, এবং সেই ফুটপাতে গিয়ে কি খাওয়ার কি পাচ্ছে তারা, সেখানে গিয়ে পাচ্ছে নিরুত্তর, অর্থাৎ কোনো উত্তরহীন, তাদের কাছে উত্তর নেই যে এখানে কোনো খাওয়ার আছে কিনা। অর্থাৎ একটা ফুটপাত থেকে তারা অন্য ফুটপাতে যাচ্ছে খাওয়ারের জন্য, কিন্তু সেখানেও তারা উত্তরহীন হয়ে কোনো কিছু উত্তর পাচ্ছে না, খাওয়ার পাচ্ছে না, তারা নিরুত্তর হয়ে আবার তারা নিজেদেরকে যাই হোক করে একটা সামলে নিচ্ছে যে কি খাবো, তারা নিজেই খুঁজে পাচ্ছে না, অর্থাৎ কোথাও কোনো খাওয়ার দাওয়ার নেই। নক্ষত্রের জোছনায় ঘুমাতে গিয়ে বা মরে যেতে জানে। এবার তারা এই খাওয়ার না পাওয়ার জন্য, যে খাওয়ারের যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় তারা কি করছে, নক্ষত্রের জোছনায় তারা কি করছে, ঘুমোতে জানে, যে করে যাই হোক করে, যে কষ্ট হচ্ছে, অনেক খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে, যে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে খিদাটা কমে যাবে, তারা ঘুমিয়ে যাচ্ছে। এবং সেই ঘুমোতে গিয়ে কেউ কেউ সেই খিদার জ্বালায়, খিদার যন্ত্রণায় মারাও যাচ্ছে। তার জন্য বলছে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে তবু। এখানে দুটো ওই পথ, এই পথ আর ওই পথের কথা বলা হচ্ছে। এরা সব এই পথে, অর্থাৎ এরা বলতে সেই মধ্যবিত্ত মানুষরা যারা এক পথে আছে, আর অপর যারা আছে, অর্থাৎ যারা এই দরিদ্র, মানে খাদ্য পাচ্ছে না, নিরুত্তর, যারা একদম শোচনীয় অবস্থা, তারা আরেকটা পথে, অর্থাৎ মধ্যবিত্তরা নিজেদের কোন রকম করে বাঁচানোর তাগিদে ছুটছে, আর এরা খাওয়ার পেয়ে বাঁচার তাগিদে ছুটছে। তার জন্য বলছে এরা এই পথে, ওরা ওই পথে তবু। মধ্যবিত্ত মধ্যবিত্ত মধির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। অর্থাৎ এরা ওই পথে আর ওরা পথে। এরা মধ্যবিত্তরা কি করছে, তারা মধ্যবিত্ত মদির জগতে, অর্থাৎ কোন রকমে তারা খাবার জোগাড়পাতির জগতে তারা ব্যস্ত আছে, এবং সেই ব্যস্ততার মাঝে আর কিন্তু এদের প্রতি আর কোনো নেই, এদের প্রতি বেদনা নেই, বেদনাহীন হয়ে যাচ্ছে, এদের প্রতি কোনো অন্ত আর নেই, অন্তহীন হয়ে যাচ্ছে, এদের প্রতি নৈতিকতা নেই, নৈতিকতা ভেঙে যাচ্ছে। তাহলে সমস্ত কিছু যে মধ্যবিত্তর কাছ থেকে বেদনাহীন, অন্তহীন, নৈতিকতাহীন সমস্ত কিছু ছেড়ে বেদনাহীন একদম নতুন করে একটা তারা যে করে বাঁচার তাগিদ খুঁজছে মধ্যবিত্তরা। তার মানে এখানে বলতে চাইছে যে মধ্যবিত্তরা তাদের বাঁচার জন্য তারা ব্যস্ত, এদের কথা আর তাদের ভাবার মতো সময় নেই। তুই বল না, খাওয়ার নেই তোর বাড়িতে, একটা কেউ মানে খাওয়াটা চাইতে আইলো, তাকে তুই খাওয়ার টাওয়ার দিলি, আরেকজন আসলো তোর ভাগের খাওয়ার থেকে দিলি, আবার একজন তোর কাছে খাওয়ার আনতে আসলো, কতজনকে দিবি তুই? তোর নিজেরই নেই, তোর বাড়ির ছেলেমেয়েরা কি খাবে তুই জানিস নি, তোর বাড়ির মা বাবা কি খাবে তোর কাছে হিসেব নেই, কিন্তু তুই লোককে কত খাওয়াবি? লোকের প্রতি বেদনা থাকবে, লোকের প্রতি নৈতিকতা থাকবে, লোকের প্রতি এই মানে কি বলবো, সহানুভূতি থাকবে? কিছুই থাকবে না। তাহলে সেই জন্য বলছে বেদনাহীন, অন্তহীন বেদনার পথে কিছু নেই, তবু স্যার সেই জের বলছে, টেনে খেলি। স্যার বল। স্যার বলছি এরা সব এই পথে, ওরা সব ওই পথে, এটা একটু বলে দিন না, বুঝতে পারলাম না কাদেরকে আবার কোনটা বোঝাচ্ছে। একটু মন দিয়ে শুন, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বলে দিচ্ছি। প্রথমে বললাম এরা সব ওই পথে, ওরা সব ওই পথে, বলতে দুটো সমাজকে বোঝাচ্ছে। একদিকে এই ফুটপাতে খাওয়ার খোঁজা মানুষরা, যারা কিছুই পাচ্ছে না, আর কিছু খাওয়ার পাচ্ছে না, নিজে খাওয়ার যারা এদিকে ওদিকে ছুটছে একটা, আর অপরদিকে ওরা সব ওই পথে বলতে আরেকটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা, যারা কোনো ক্রমে খাদ্য বস্ত্র অল্প বাঁচিয়ে মজুত করে রাখছে, যে পরবর্তী এই অসময়টা জানে কোনো রকমে কেটে যায়, তাদের উপর যেন কোনো প্রভাব না পড়ে। তাহলে একদিকে মধ্যবিত্ত শ্রেণী, আরেকদিকে এই ফুটপাতে নিরুত্তর থাকা মানুষজন। কিছু নেই তবু এই যে টেনে খেলি, অর্থাৎ কোনো কিছু নেই, আশার আলো নেই, চতুর্দিকে কিভাবে বাঁচবে সেই ভরসা নেই, তবু এই জের টেনে খেলি। এই জের বলতে সেই জেরের কথা বলা হচ্ছে যেখানে তারা একটা সূর্যের আলোর কথা ভেবে, মনোরম ভেবে তারা হাসছিল, অর্থাৎ আশার আলো মনের মধ্যে রেখে যে আজকে খারাপ দিন আছে, কালকে হয়তো ভালো দিন আসবে, সেই বিষয়টাকে ভেবেই কিন্তু তারা এখনো পর্যন্ত মনের আনন্দে বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছে।
সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, অর্থাৎ সূর্যের আলো আসবে মনে হলে কিন্তু তারা হাসে। অর্থাৎ রাতের অন্ধকার বলতে খাদ্যহীন মানুষের জীবন শোচনীয় অবস্থা, আর সূর্যালোক বলতে আশার আলো। তাহলে সেই আশার আলো যদি তারা অনুভব করতে পারে যে হ্যাঁ হয়তো এরপরে কালকে আবার খাবার পাবো, হয়তো কালকে এই অসময়টা পাল্টে যাবে, সেই আশার আলো যদি আসে, সেই সূর্যালোক প্রজ্ঞাময় যদি হয়, তাহলে সেই কথা মনে হলে তারা আবার কিন্তু হাসে, বাঁচতে শেখার একটা তাগিদ খুঁজে। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। মৃগনাভি বলতে কি? মৃগনাভি হচ্ছে এক জাতীয় হরিণের যে নাভি, সেই নাভিকে বোঝানো হচ্ছে, যেখান থেকে সুগন্ধিত পারফিউম বানানো হয়। এক প্রকার কস্তুরী বলতে পারিস, যেখানে কি হয়, যেখানে মানে একটা সুগন্ধ, অনেক ব্র্যান্ডেড পারফিউম বানানো হয়। তাহলে সেই তার সুগন্ধ চতুর্দিক মানুষকে মগ্ন করে দেয়, তার সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে দেয়। তাহলে সেই মহানগরীকে ভালোবাসে তারা। অর্থাৎ মানে যারা এখানে বোঝাতে চাইছে কবি, আক্ষরিক অর্থটা যেটা, সেটা হচ্ছে মানুষ ওই সময় গ্রামে আছে, কিছু মানুষ শহরে আছে। শহর বলতে এখানে অ্যাকচুয়ালি কবিতায় কবি যে শহরের কথা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে কলকাতা শহরকে। আর তার জন্য কলকাতা শহরকে মহানগর বলা হতো না সেই সময়। তাই তাহলে মানুষজন গ্রামে যারা থাকতো তারাও খাদ্য পাচ্ছে না, তারাও এখানে এখানে খাওয়ার জ্বালায় ছুটছে। তারা ভাবছে যে মনে হয় গ্রামে খাওয়ার নেই, কিন্তু শহরে যদি যাই সেই শহরে হয়তো খাওয়ার দাওয়ার পাবো, বেঁচে থাকতে পারবো। তার জন্য তারা নিজের গ্রামকে ছেড়ে শহরের জন্য মানে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। যেমনটা আমরা হারুন সালেমের মাসিতে পড়েছিলাম, হারা এবং গৌরবী, যে তারা শহরে গিয়ে হয়তো তাদের সমাজ অনেক বড় হয়ে যাবে, তারা খেয়ে বেঁচে থাকতে পারবে। ঠিক সেরকম ভাবে তারা মানে মহানগরীর কথা যদি মনে হয় যে গ্রাম থেকে পালিয়ে যদি সব মহানগরে যেতে পারে, অর্থাৎ শহরে যেতে পারে, সেখানে হয়তো খাবার পেয়ে যাবে। অর্থাৎ সেই মানে যেভাবে মৃগনাভির থেকে যে পারফিউম, সেখানে যে মানুষ আকৃষ্ট হয়ে যেমন ছুটে, ঠিক সেরকম মহানগরীর জন্য মানুষজন মানে গ্রাম ছেড়ে শহরের জন্য পাড়ি দিচ্ছে। কিন্তু শহরেও কি হচ্ছে, সেখানে গিয়েও কিন্তু তারা নিরুত্তর। তারপরে স্যার বলছি যে এখানে মৃগনাভি বলতে খাদ্যর কথা মানে বোঝানো হয়েছে? না, এখানে যেটাকে বোঝাতে চাইছে কবি সেটা হচ্ছে যে মৃগনাভি বলতে মহানগরের প্রতি আকৃষ্ট হওয়া। যেরকম আমরা পারফিউমের প্রতি আকৃষ্ট হই, পারফিউমের গন্ধে সুগন্ধে আমরা মুগ্ধ হই, ঠিক সেরকম মানুষজন গ্রাম থেকে মহানগরটাকে প্রতি আকৃষ্ট হচ্ছে, মহানগরের দিকে যেতে চাইছে তারা, যে বাঁচার জন্য, খাদ্যের জন্য। তারা ভাবছে সেখানে হয়তো সবকিছু পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? তিমির হননে তবু অগ্রসর হয়ে, তিমির হননে তবু অগ্রসর হয়ে, এই জায়গাটা দেখ, তিমির হননে তবু অগ্রসর হয়ে। তিমির হনন মানে কি? তিমির হনন মানে কি বললাম আমি? তিমির মানে অন্ধকার, আর হনন মানে ধ্বংস করা বা হত্যা করা। তাহলে তিমির হননে অগ্রসর হয়ে মানে এই তিমিরটাকে, এই অন্ধকারকে হত্যা করব বলে আমি অগ্রসর হয়েছি। আমরা কি তিমির বিলাসী? কিন্তু আমরা এই তিমিরকে হনন না করে, হত্যা না করে, আমরা তিমির বিলাসী হয়ে গেছি। কিরকম বিলাসী মানে কি? বিলাসী মানে ভোগবাদী, মানে ভোগ করতে শিখে গেছি, আস্তে আস্তে এটাকে অভ্যস্ত করে নিচ্ছি। যে আমরা এখান থেকে কি করে বেরোবো তার উপায় খুঁজছি না, আমরা কি করে সমাজকে পুনরায় আগের মতো পরিস্থিতি আনবো তার উপায় খুঁজছি না, আমরা কোন রকমের বাঁচার তাগিদে ছুটছি। মানে আস্তে আস্তে এটাকে ভোগ করে নিচ্ছি, এটাকে অভ্যেস করে নিচ্ছি আমরা। তার জন্য বলছে তিমির হননে তবু অগ্রসর হয়ে, মানে তিমিরটাকে হনন করতে যাবো বলে অগ্রসর হচ্ছি। আমরা কি তিমির বিলাসী? আমরা কি তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে হনন করতে গিয়ে তিমির বিলাসী হয়ে যাচ্ছি? মানে তিমিরটাকে মানে অভ্যেস করে নিচ্ছি, অন্ধকারটাকে অভ্যেস করে নিচ্ছি। আমরা তো তিমির বিনাশী, আমরা তো তিমির বিনাশী হতে চাই। আমরা কি হতে চাই? তিমির বিনাশী, মানে তিমিরটাকে বিনাশ করে দিতে চাই, ধ্বংস করে দিতে চাই। তিমিরকে আমরা রাখতে চাই না, আমরা তো তিমির বিনাশী। অর্থাৎ আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী, আমরা তিমির অন্ধকারকে ধ্বংস করতে জানি, আমরা এই অন্ধকারকে ধ্বংস করতে জানি। তাই আমরা কি করব? আমাদের কাজ হবে এইটাকে অভ্যস্ত করে নেওয়া নয়, সমাজটা কিভাবে শুধরাবো, সমাজটা কিভাবে সুন্দর করে আগের মতো পরিস্থিতি নিয়ে আসবো, সেটার জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা নয় কি আমরা এটাকে আস্তে আস্তে অভ্যস্ত করে নেবো, অন্ধকার জীবনটাই চলবে, যে যেমন আছে থাকবে, আমরা আমাদের চলছে আমরা চালাবো। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীরা তারা কি করছিল সেই সময়, যে কোনো কারণে মানুষকে প্রতারণার ছলে করে তারা নিজেদেরকে কোন রকমের পুঁজিটা জমা করে নিচ্ছিল যাতে সে নিজে বাঁচে, কিন্তু সে কখনো ভাবেনি যে সমাজটাকে বাঁচাতে হবে।
তার জন্য বলেছে যে আমরা আস্তে আস্তে তিমির বিলাস মানে বিলাসীর জন্য মানে বিনাশের জন্য যাচ্ছিলাম, কিন্তু তিমির বিলাসী হয়ে যাচ্ছি। সেই বিলাসী থেকে বেরিয়ে আমরা তো তিমির বিনাশী হতে চাই। তার জন্য কি, তাই আমরা আসলে কি, আমরা আসলে হচ্ছে তিমির বিনাশী। এই জায়গাটা বুঝতে পারলি, বিনাশী আর বিলাসীর মধ্যে? না স্যার। বিলাস, হ্যাঁ স্যার। হ্যাঁ, বাস তাহলে আরেকবার এই লাইনটা আমি আরেকবার ক্লিয়ার করছি, কারণ এইখান থেকে প্রশ্ন প্রচুর হয়। সেটা হচ্ছে তিমির হননে তবু অগ্রসর হয়ে, অর্থাৎ তিমির হনন বলতে তিমিরটাকে অন্ধ করার জন্য অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? তিমির হননকে অগ্রসর হতে গিয়ে আমরা তিমিরটাকে অন্ধকারটাকে বিলাসী হয়ে যাচ্ছি, আমরা তিমিরটাকে অভ্যাসকারী হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি। এটাই খুব জিজ্ঞেস করছে, তাহলে আমরা কি তিমির বিলাসী হয়ে যাচ্ছি? আমরা তো তিমির বিনাশী, আমরা তো অন্ধকারটাকে ধ্বংস করতে জানি। আমরা তো এর আগেও তো অনেক সমস্যা এসে সেগুলোকে তো পার করে এসেছি, অতিক্রম করে এসেছি। তার জন্য আমরা কি, আমরা তিমির বিলাসী হতে চাই। কখনো কারো পরাধীনতায় আমরা থাকিনি, আমরা নিজেদেরকে আস্তে আস্তে মানে স্বাধীনতার দিকে নিয়ে এসেছি। তাহলে আমরা তিমির বিলাসী হতে চাই। আমরা কারণ কি, কারণ আমরা তিমির বিলাসী, আমরা তিমিরকে ধ্বংস করতে জানি। সেই মনের আশ্বাস দিয়ে কবি এখানে কবিতাটি শেষ করলেন। এবার বল, একটা ভোগবাদী অর্থে আরেকটা ধ্বংসের অর্থে। ঠিক আছে, একদম একটা ভোগবাদী অর্থে আরেকটা ধ্বংসের অর্থে, ভালো বলেছিস। যাই হোক, ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিয়ার হলো। কারো কোনো সমস্যা আছে? না স্যার। যারা বলছিলি এটা খুব কঠিন লাগে, বুঝতে পারিসনি, আমাকে অনেকে মেসেজও করেছিলি, তোরা বল এবার কি ব্যাপার, কি সমস্যা। আচ্ছা, এখান থেকে যে প্রশ্নগুলো, প্রশ্নগুলো আমার রেডি করা আছে, কিন্তু আলোচনা একটু না করলে কিন্তু হবে না। এখানে প্রত্যেক লাইন ধরে ধরে দেওয়া আছে, যেমন পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, কোন পরিপ্রেক্ষিতে জলের সঙ্গে মিশে চেয়েছিল জলের সঙ্গে। এইভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এগুলো করলে কিন্তু এখান থেকে আরামসে প্রশ্ন পেয়ে যাবি, কিন্তু প্রশ্নগুলোকে একটু সাজাতে হবে, একটু গোছাতে হবে, এবং এগুলো নিয়ে একটু আলোচনা করে দিতে হবে। তার জন্য আজকে আর করছি না, এমনিতেই আমি অফিসে আছি। তো তোদেরকে এইটা নোটস করে পাঠিয়ে দেবো, বা এই প্রশ্নগুলোকে সাজেশন করে অধ্যায় ভিত্তিক যে সাজেশন দেবো বলেছিলাম ওটাও দিয়ে উঠতে পারিনি, কারণ কালকে পলিটিক্যাল সায়েন্সটা পুরো অনেকটা রেডি করে তোদেরকে 2 নম্বরের পাঠিয়ে দিয়েছি। তোরা দেখেছিস হয়তো, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে। এছাড়া ভূগোলের একটা রেডি করে মডেল একটা পাঠিয়ে দিয়েছি বলছি যে তোদেরকে। আজকে এক্সাম কবে হবে? বল 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 বল, বুঝতে পারলাম না। স্যার বলছি যে আজকের এক্সামটা কখন হবে? আজকের এক্সামটা সন্ধ্যের দিকে হবে, আমি লিখে দিয়েছি তো। তো এইগুলোর যে স্যার আমার 6টার দিকে পড়া থাকে। এই যে অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলো, এগুলো কিন্তু আমি আজকে রাতের মধ্যে দিয়ে দেবো, তোরা কালকে পেয়ে যাবি। হয়তো রাত্রি আমি 12টা 1টাও হয়ে যেতে পারে, কারণ অনেক রাত জেগে হয়তো লিখতে হবে এগুলো। তো 12টা 1টাও হয়ে যেতে পারে, তোরা হয়তো দেখবি রাতে পেয়ে গেছিস, তোরা ভোরবেলা উঠে দেখতে পাবি হয়ে গেছে। তোরা যখনই তোরা ভোরবেলা পেয়ে যাবি, তোরা কিন্তু কমপ্লিট করে নিবি, কেমন? বাকি রাখিস না কোনো কিছু, আর কম দিন আর সময় বেশি নেই, তো তোরা কমপ্লিট করে নিবি। যাই হোক, স্যার আচ্ছা, বলছি কি যে, স্যার বলছি বল। যে দুটা কবিতা পড়লেই হবে? হ্যাঁ দুটো